আর কত হিংসা হানাহানি চলবে, আর কত গুলি ছুড়বে এই বুকে, আর কত হিংসা হানাহানি চলবে, আর কত গুলি ছুড়বে এই বুকে। এটি হত্যা নাকি খুন, কোন প্রশ্নে মশগুল কেউ চায় না, কেউ চায় না এই দেশে। এদের বিবেক কোথায় গেছে, এদের বিবেক কোথায় গেছে, এদের বিবেক কোথায় আছে, এদের বিবেক কোথায় গেছে। মানে আসলে আমারও একই প্রশ্ন যে এদের বিবেক কোথায় গিয়েছে। আর হিংসা সহিংসতা কারোরই কাম্য নয়। গানে গল্পে দারুণ একটা আড্ডা হবে মহিন ভাই, আয়োজনটাকে শুরু করে আসি। দর্শক, অতিথি যখন গানের শিল্পী তখন গানে গানেই শুরু করলাম আজকে তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন। বরাবরের মতোই আপনাদের সাথে তো আছি আমি শাহরিন জেবিন। আর বুঝতেই পারছেন আমার আজকের অতিথি সঙ্গীত শিল্পী মহিন খান। স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। দারুণ গল্প আড্ডা হবে। আর শুরুতে একটু বলতে চাই তোমাকে, একটা গান তো শুনলাম এবং আমরা জানি যে মানে তোমার কাছ থেকে আমরা দেশপ্রেম দেশের হয়েও অনেক কথা শুনেছি, সব রকম আড্ডা দিব, কিন্তু রোমান্টিক অনেক গানও আমি এবং দর্শক শ্রোতারাও পেয়েছে। সেই জায়গা থেকে যদি বলি, একটা গান আছে না যে কলিজায় কলিজায় লাগে রে, আচ্ছা, মানে এত নর্মাল ভাবে বলো কিন্তু গানটা এত আবেগ দিয়ে গাওয়া, মানে কলিজায় কি আসলেই লাগে, কখন লাগে? গানটা আসলে একজন প্রেমিক ভালোবাসার মানুষের মধ্যের গান। আসলে ভালোবাসলে তো আমরা বলি যে হৃদয়ে থাকে, তো কেউ কেউ বলে যায় কলিজায় লাগছে, তো এই থেকেই আসলে গানটার আচ্ছা, আমি যদি জানতে চাই যে সবশেষ কার কথা বা কাজ বা কাকে কলিজায় লাগছে এরকম? না, কাজ তো অনেকের সঙ্গে করছি রীতিমতো। মানে আমি বলছি যে ওই যে মানে প্রিয়জনের আবেগের জায়গা থেকে যে কার কথা বা সবশেষ কোন মানে প্রিয় মানুষের বিশেষ কোনো কাজ বা কোনো অ্যাপিয়ারেন্স বা কোনো কথা কোনো কিছু কলিজায় লেগেছে, সেটা যদি জানতে চাই মহিন খানের। না, একটা জিনিস কি সবচেয়ে, তুমি ভালো গুড কোশ্চেন করেছো। ঘরের ঘরণী যদি ভালোবাসার সেই ভালোবাসাটা দেখাতে পারেন, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভালো লাগার গানগুলো তৈরি হয়ে যায়। এবং আমার কিছু কিছু স্যাড গান তার কারণেই হয়েছে। তো এই কারণে দেখা যায় যে আমার কেন সেদিন কি মানে বেশি বেশি বকাবকি করতে পরে স্যাড গান চলে আসছে? না না, ওর নাম হচ্ছে তানজিল আক্তার ইতি। ইতি যখন কোনো কথা বলে ওর কথাটার একটা প্রাধান্য থাকে। এই গ্রহণযোগ্যতা থেকে আসলে গানের লিরিকগুলো নিয়ে ও সমালোচনা করে, খুব ভালো শ্রোতা, ও ভালো গান গায়। বাট আমার কাছে মনে হয় যে পারিবারিক একটা বিষয় থাকে যেখানে একজন ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো লাগাটা থাকতে হবে। মানে আসলেই এই কারণে এই গানের আবেগটা ওইভাবে রিলেট করা যায়, যেহেতু তুমিও তোমার জায়গা থেকে ওটা রিলেট করেই গিয়েছো। আর গানটা না শুনলে আমারও অনেক কলিজায় কলিজায় লাগে। একটু দু লাইন শুনি না প্লিজ? নিশ্চয়ই। দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি নামন। দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি নামন। কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে, ও কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে। আচ্ছা, আরেকটা গান আছে না যতনে? যতনে, হ্যাঁ হ্যাঁ। তো নিজের সবচেয়ে যত্নে রাখা কোন জিনিসটা একটু যদি জানতে চাই? গানটা ওকে, আমি যদি বলি যে এই জায়গা থেকে আরও একটা গান কিন্তু আমার পছন্দের, সেটা হচ্ছে হৃদয় যেখানে চাইছে হারাতে, এবং এটা একটা রিয়েলিটি শো এর ওখান থেকে। এটা প্রথম আমাদের ফার্স্ট প্লেব্যাক ছিল শুভ বিবাহ চলচ্চিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমি যদি বলি যে মুহিন খানের আশাটা ইন্ডাস্ট্রিতে, সেটা একটা রিয়েলিটি শো দিয়ে পরিচিতি পাও সেখান থেকে। এরপর এখনকার সময় শোগুলো তো দেখা হয় এবং মাঝে ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পাওয়া হয়েছে। তো এই মুহূর্তে মানে বর্তমান সময়ের যেই পরবর্তী জেনারেশনের মানে রিয়েলিটি শোগুলো দেখা হয়, মানে কেমন লাগে?
জায়গাটা কি ওইরকমই আছে আগের মতো প্ল্যাটফর্মটা? রিয়েলিটি শোটা বাড়ার পিছনে কারণ কিন্তু একটা, যে আমাদের দেশের গানগুলোকে আমাদের ছেলে মেয়েদের রক্ষা করা। এটা সত্য কথা। আমি রিয়েলিটি শোকে কোনোভাবেই ছোট করে দেখি না, কারণ আমাদের গানের একটা ডিবেট হয়। গানের ডিবেটটা কীরকম, যে আমরা যখন অন লাইভে গান গাই, কোনো কাভার সং করি, এইটা নিয়ে একটা তর্ক বিতর্ক থেকে গেছে। বাট আমরা রিয়েলিটি শোতে কিন্তু দেখি, আমরাও গিয়েছি, আমরা পুরনো শ্রদ্ধেয় গুণীজনদের গান গিয়ে কিন্তু আমাদের জাজদেরকে খুশি করাতে পেরেছি। আমাদের তো তখন মৌলিক গান ছিল না, নিজেদের কোনো গান ছিল না। তো আমরা কাদের গান গেয়েছি? আমরা নিশ্চয়ই সিনিয়র যারা ছিলেন তাদের প্রথিতযশা যাদের বিখ্যাত গান ছিল সেই গানগুলো থেকে আমরা গান গেয়েছি। তো রিয়েলিটি শোটা আসলে বলা যায় যে একটা জেনারেশনকে, আগের জেনারেশনের গানগুলোকে ধরে রাখার একটা দায়িত্ব। তো সেই জায়গায় যদি আমি জানতে চাই যে একজন মুহিন, রাজীব, নোলক, সাব্বির কি তৈরি হচ্ছে সঙ্গীতের জগতে? তৈরি হচ্ছে। কারণ আমার কাছে মনে হয় একটা গল্প বলি, যে কুমার বিশ্বজিৎ প্রায় তার ক্যারিয়ারের 25 বছর পরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো তার প্রাপ্তিটার কাছে কিন্তু আমি একটা গল্প শুনেছিলাম। দাদা বলতেন যে মুহিন, শুধু গান করে গেলেই হয় না, সে গানগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু সেই শিল্পীর নিজের। আমি যদি আমার গানকে প্রমোট করতে না পারি, আমার গানগুলো যদি আমি মিডিয়াতে গাইতে না পারি বা অন স্টেজে গাইতে না পারি, আমার গান অন্য কে গাইবে? যদি আমার গানগুলো জনপ্রিয়তার সেই জায়গায় যায়, তখন কিন্তু অন্যান্য ছেলে মেয়েরা বা যারা গানগুলো পছন্দ করেন তারা গানগুলো গান। তো সেক্ষেত্রে একটা গান বাঁচিয়ে রাখার জন্য সেই মূল শিল্পী নিজে দায়ী থাকেন, তারপরে পরবর্তীতে বলতে পারে যে না, সে তার গানগুলো কতটুকু জনপ্রিয়তা নিয়ে গেছে। গানের বাঁচিয়ে রাখার কথা বলছিলে ভাইয়া, তো সেই জায়গা থেকে যদি জানতে চাই যে দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে গানের আয়োজনটাই বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাম্প্রতিক সময়ের যদি পরিস্থিতির কথা বলি, নিশ্চয়ই সেই জায়গাটা থেকে খারাপ লাগে। নিশ্চয়ই। ৭১-এ মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত ২৪-এও শুনি নাই আমরা যে গানকে স্তব্ধ করার কোনো ষড়যন্ত্র কখনো কেউ করেছেন। হুট করে এই ধরনের ঘটনা ঘটাটাকে আমি মনে করি এক ধরনের প্রতিহিংসা পরায়ণতা। কারণ যদি তারা মুসলিমই বলে নিজেদেরকে, একজন মুসলিম হয়ে আর এক মুসলিম ভাইকে কখনো গালি দিতে পারেন না। এটা মুসলিমদের শিক্ষা, এখান থেকে সরে আসতে হবে। কারণ আমি একটা জিনিস আজকে চ্যানেল 24-কে ধন্যবাদ এই কারণে, আমি একটু ছোট্ট করে বলি, প্লিজ। আমাদের দেশের কোরআনের ব্যাখ্যাটাকে একটু সুন্দর করে যদি মানুষকে দেন, মানুষ কিন্তু সেই ভালোবাসা ভালো লাগাতেই ইসলামের সাথে চলবেন। কিন্তু গান বাজনাকে হারাম করে দেওয়ার যে বিষয়টাকে ওনারা বারবার ফলো আপ করেন। আমরা এত দেশে, সৌদি আরবে আমাদের একটা টিম যাচ্ছে, ইমিডিয়েটলি একটা টিম যাচ্ছে সৌদি আরবে গান গাইতে, এবং ওখানকার যারা বাঙালি আছেন তাদের জন্য এই আয়োজনটা সৌদি সরকার করছেন। তো তাহলে ওখানে গান বাজনা হারাম হলো না কেন? বেসিক্যালি এদেশের একটা মিথ্যা হাদিসের বর্ণনা হয়, এটা আমরা গভর্নমেন্টের কিছু জায়গাতেও করেছি। সেটা হচ্ছে সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের একটা ভুল ব্যাখ্যা। লাহুয়াল হাদিসি শব্দের অর্থ অপ্রাসঙ্গিক বাক্য বিনিময়। মানে আমি তোমাকে একটা গালি দিলাম, ডেফিনেটলি এটা খারাপ। আমি কোনো অশ্লীল কথা বললাম, ডেফিনেটলি এটা খারাপ। এর অর্থ গান বাজনা না। এটা আমাদের দেশেই একমাত্র প্রচলিত। কই পাকিস্তান থেকে শিল্পী আসলে তো তখন বন্ধ করার জন্য আপনারা কোনো কথা বলেন না? আমি এই বিষয়টা নিয়ে আসতাম। ট্রুথ, এটাই ট্রুথ। আমি শেষ করি, তাহলে তোমার জন্য আরো ক্লিয়ার হবে। আমরা বিদেশি শিল্পীদেরকে খুব সম্মানের সাথে বলি, তখন কনসার্ট বন্ধ হয় না। আমি একটা দেশকে ছোট করছি না, আমার ওই দেশটাতেও দেশের সংস্কৃতি বিদেশের দরবারে যাবে, এটা নিয়ম, এবং এটাই সংস্কৃতির আদান প্রদানের জায়গা। আমাদের এই ভুল ব্যাখ্যার কারণে, যেহেতু আজানের স্টাফ নোটেশন হয়েছে, সুরের স্টাফ নোটেশন হয়, আমরা যারা সুরের মানুষ তারা স্টাফ নোটেশনটা বুঝি, যারা গ্রামাটিক্যাল জিনিসটা, যে জিনিসটা, তো সুরের যদি স্টাফ নোটেশন আজানে হতে পারে, তো সুরকে আল্লাহ কখনো অবৈধতা দেন নাই বা হারাম বলেন নাই। কোরআনে কোথাও গিনিয়ান বা গানা এই ধরনের কোনো শব্দ কোথাও নেই। লাহুয়াল হাদিসি শব্দের বেসিক অর্থ ওয়ার্ল্ড ওয়াইড স্কলার্সরা বলেন যে কোনো ধরনের অপ্রাসঙ্গিক কথা বলা। আমি তোমাকে গালি দিলাম, কাউকে কটাক্ষ করে ছোট করলাম, সেটাকে এই দেশের হুজুরেরা বানিয়ে দিয়েছেন যে এটা লাহুয়াল হাদিসি শব্দের অর্থ গান বাজনা। তো এটার থেকে সরে আসতে হবে। আমরা ইসলামিক অনেক কান্ট্রিতে, মানে ইউরোপে গিয়েছি, মুসলিম মিডল ইস্টে অনেক কান্ট্রিতে গেছি, কখনো তো কেউ আমাকে একটা বোতল ছুঁড়ে মারেনি, কেউ কখনো। আমি বলি তোমাকে, খুলনাতে সাউন্ড সিস্টেম ভেঙেছেন, কিছু ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জে জেমস ভাই অনেক বড় কনসার্ট করেছেন। তো এই আমলে এটা হচ্ছে না কেন? তার মানে এটা নিয়ে একটা অপ্রাসঙ্গিক ঘটনা ঘটানোর একটা ষড়যন্ত্র করছে কেউ, এবং যারাই করছেন না কেন, এটাকে সরকার খুব শক্ত হস্তে এদেশের শিল্পী এবং সংস্কৃতি বাঁচাতে এগিয়ে আসতে হবে।
নিজ দেশে যখন দেখি যে গানের আয়োজনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প সংস্কৃতিতে প্রভাব পড়ছে, সেই জায়গাতে ভিনদেশি শিল্পীদের এনে যখন আয়োজন করা হচ্ছে, সেই বিষয়টা এই প্রেক্ষিতে আসলেই কষ্টকর এবং দুঃখের। আমরা তোমার কাছ থেকে দুটো মানে ছবি দিয়ে একটা স্ট্যাটাসও পেয়েছি এবং সেই সময় বেশ কিছু বলেছিল। এই প্রসঙ্গটা একটু যদি খোলাসা করে বলো। এটাই তো মানে ধারাবাহিকতায় আমরা বুঝতে পারছি যে বিদেশ থেকে শিল্পী আসলে সেটা হালাল, আর আমাদের দেশের শিল্পীরা গান গাইতে গেলে সেটা হারাম। তো এই লজিকটা তারা কোথায় পেয়েছেন? তারা ওই সময় দেশের সঙ্গে না থেকে কেন এই ধরনের কথা বলেছেন? আর আমার এটা একদম যৌক্তিক কথা হচ্ছে যে বিদেশি শিল্পীদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আমার কোনো বাধা নেই। আমি বারবার এই কথাটা বলেছি, বিদেশি শিল্পীরা এই দেশে আসবেন, এটাই তো সংস্কৃতির বিচরণ। কিন্তু কোনো সময় কি কেউ শুনেছেন যে এই দেশ থেকে বাংলাদেশের শিল্পীরা, প্রথিতযশা শিল্পীরা, আমি কারোর নাম নিচ্ছি না, 71 থেকে কি বাংলাদেশে জাতীয় পর্যায়ের এমন কোনো শিল্পী নাই যারা পাকিস্তানে গিয়ে গান গাইতে গেছেন? ইন্ডিয়া কিন্তু এটা করে না। আমি একদম যেটা জানি সত্য, এটা বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিও জানে, বাংলাদেশের সাংবাদিকরাও জানেন, কখনো পাকিস্তান থেকে দেশের শিল্পীদেরকে মূল্যায়ন করা হয় নাই। ভারত থেকে আমরা এই মূল্যায়নটা পেয়েছি, তারাও এটা করছেন, প্রতিনিয়ত করেন। এই যে সংস্কৃতির আদান প্রদান, এই বাধাটা কারা ক্রিয়েট করতে যাচ্ছেন? তার মানে ওইখান থেকে আসলে এখানে জিন্নাহ সাহেবের জন্মদিন পালন করাকে হালাল বলবেন, আর আমাদের দেশের সংস্কৃতিকে আপনারা হারাম করে ফেলবেন, এই যৌক্তিকতা কোথায় পেয়েছেন? মুসলিম কান্ট্রির কোথাও, আমরা সৌদি আরবে একটা আর্টিস্টের কথা শুনেছি যে আব্দুল্লাহ, ওকে যখন ফাঁসি দেওয়া হয়, ওরা আততায়ীর মানে নিজ ভাইয়ের গুলির মধ্যে একজন আর একজনকে গুলি করেছিল বলে ইয়ে হয়েছে। বাট পুরো মুসলিম বিশ্বের, মিডল ইস্টের লোকজন ওই সঙ্গীত শিল্পীর পক্ষে কাজ করেছিল যে আল্লাহ পাক তাকে সেখান থেকে হেফাজত করুক, যেন তাকে ওই ফাঁসির আদেশটা দেওয়া না হয়। তা আমরা পুরো মধ্যপ্রাচ্য ধরে দেখি, মুসলিম বিশ্বগুলোতে দেখি, একমাত্র বাংলাদেশেই এইটাকে হারাম করার একটা পূর্ণাঙ্গ ষড়যন্ত্র করে যাচ্ছেন। এবং এইটার 50 বছরের ইতিহাসে তৌহিদি জনতা নামের কোনো জনতা আমরা দেখি নাই, কেউ শুনেনও নাই। আমি জানি না 24 আগস্টও এর আগে শুনি নাই। এরা কোথা থেকে আসলো? এরা কেন এই বয়ান শুরু করলো এবং কেন আমাদের শিল্প সংস্কৃতির লোকজনদের উপরে চড়াও হচ্ছেন কেন? এর কোনো রিজন নাই। আমি তোমাকে আরেকটা কথা বলি, আমি আমাদের এলাকায় না শুধু, আমি অনেক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছি, যেহেতু আমি মুসলিম, আমি যাই, ইসলামিক বক্তব্য শুনতে যাই। যে বক্তব্যগুলো তারা ওখানে দেন, ওখানে হুজুরদের মধ্যে সংঘর্ষ হন। তো এইটাই তো লাহু আল হাদিসের অর্থ, যে আপনি একজন আরেকজনকে কটাক্ষ করছেন, সেখানে আপনাদের জন্য সব কিছু জায়েজ। এবং ওই অনুষ্ঠানের চাইতে ওই পার্শ্ববর্তী যে মেলা হচ্ছে, ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে পাশে মেলা হয়, মানে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, পাশে জিলাপি নাড়ু এগুলো বেচতেছে, ওই লোকের সংখ্যা ওই বসে থাকা লোকের চাইতে বেশি। তার মানে তাদের কথা কতটুকু গুরুত্ব পাচ্ছে এটাকে দেখতে হবে। কিছু কিছু বক্তা খুবই ভালো, আমি আজহারি সাহেবের কথা বলবো, আমি পজিটিভটা বলি। আজহারি সাহেবের বক্তব্য শোনার জন্য চিটাগাংয়ের রাস্তা বন্ধ হয়ে গেছিল। আমরা কক্সবাজার থেকে শো করে ফিরছি, প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নিতে এসছি। তার মানে কি, তুমি যদি ভালো কথা বলো, অর্ধেক কথা প্রচার করে, তো তুমি যদি ভালো কথা বলো মানুষকে, তুমি যদি ভালোভাবে মানুষকে অ্যাকসেপ্ট করতে পারো, অবশ্যই সেই মানুষ তোমার কাছে আসবে, তোমাকে গালি দিবে না। তো আমাদের সংখ্যায় সাংস্কৃতিক কর্মীরা খুবই কম। ধরে নাও 20 কোটি জনগণের মধ্যে আমরা 1 লক্ষ লোকও না, কিন্তু এই 1 লক্ষ লোককে নাড়াচাড়া দিয়ে পুরো দেশটাকে মানে অপ্রীতিকর ঘটনা ঘটানোর একটা অপচেষ্টা চলছে। মুইন ভাই, বেশ কয়েকবার কিন্তু আড্ডায় বসা হয়েছে এবং আমরা কিন্তু সবসময়ই একটাই প্রত্যাশা করি যে শিল্প সংস্কৃতি এগিয়ে যাক, সংকট কেটে যাক, কিন্তু কোথাও যেন একটা বাধা। কিন্তু তারপরেও কিন্তু প্রত্যাশা যে সকল সংকট কেটে যাক, সকল সহিংসতা কেটে যাক। এখানে আমি আবার আরেকটা মানে মিশ্র কথাই বলবো, কারণ কনসার্টের মঞ্চ যেমন দর্শকদের সাথে ইন্টারেক্ট করা যায় সরাসরি, এটা একটা ভালো বিষয়, খুব কানেকশন হয় ভক্তদের সাথে। আবার এই কনসার্টের মঞ্চটাও কিন্তু এখন অনেক কম। এই জায়গাটায় মহিন কি বলবে? একটা মজার ঘটনা রেফারেন্স দিয়ে বলি, আমাদের দেশের গান বাঁচানোর উদ্দেশ্যে হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু কিশোরদেরকে নিয়ে নতুন কুড়ি করেছিলেন। এই যে নতুন কুড়ি, এটা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে সেই সংস্কৃতিটাকে পৌঁছে দেওয়ার একটা বিষয়। তো বেগম জিয়াও ঠিক সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন এবং আমরা দেখলাম বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এসে নতুন কুড়িটাকে, আমি যেহেতু জাজমেন্টে ছিলাম, নতুন কুড়িটাকে দেখেছি। তো এই যে সংস্কৃতির বিচরণটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, সুস্থ ধারার সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াসটা এই সরকারের আমলে আমরা পেয়েছি। বিগত সরকারের আমলে কিছু কিছু সময় পেয়েছি, বাট দলীয় বাধার সৃষ্টি ছিল, আমি সেটা নিয়ে আলোচনায় না যাচ্ছি। বাট সুস্থ সংস্কৃতির ধারা চর্চায়
আমরা দেখেছি যে বেগম জিয়া খুব সরব ছিলেন। আমি নিজে তার সামনে বেশ কয়েকবার গান গেয়েছি, এই অভিজ্ঞতা ছিল। যেই ছবিকে দেখিয়ে বিগত সরকারের আমলে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। তো এই যে অপসংস্কৃতি আমরা আমাদের মাঝে তৈরি করেছি, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি না, এই জন্য আমরা আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরাই প্রশ্ন করি। কিন্তু ভালোবাসি বলেই কিন্তু এগুলো আমাদের নজরে পড়ছে, আমাদের খারাপও লাগছে। আর কনসার্টের মঞ্চের আক্ষেপের গল্প বাদ দিয়ে যদি ভালো কিছু জানতে চাই, নিশ্চয়ই অনেক অনেক ভালো গল্প আছে, অনেক মেমোরিজ আছে, একটা শুনি না প্লিজ। অনেক গল্প আছে। তা আমি তোমাকে এই যে এখন কয়েকদিন আগে কনক চাপা আবার একটা শো, ইউরোপে একটা শোতে গেছেন, এত ক্রাউড, ইটালিতে, ফ্রান্সে এত ক্রাউড, এটা আমাদের দেশে আমরা পাই না তা না, কিন্তু কিছু মানুষ না বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। আমরা যখন কোথাও যাই, কোনো অনুষ্ঠানে যাই, সেখানে মানুষগুলো কিন্তু আমাদের সুন্দর সুস্থ ধারার গানগুলো শোনেন। আচ্ছা, কোন গানটা শুনতে বেশি মানে রিকোয়েস্ট করে, কোন গানটার বেশি রিকোয়েস্ট পাওয়া যায় সব প্রোগ্রামেই, যে এই গানটা থাকবেই? একটা মঞ্চে তো একটা গানের প্রতি কেউ ইয়ে থাকে না, তারপর থাকে না লিস্টে এই গানগুলো থাকেই। আমার রিয়েলিটি শোতে গাওয়া সেই গানটা, যে মাটির বুকে গানটা, আমার এমন নাই যে 99% স্টেজে গাইতে হয়েছে। কলিজায় লাগেরে গাইছি, বাংলা ঢোল গেয়েছি, ধুমধারাক্কা গান গেয়েছি, হৃদয় যেখানের কথা বলছো সেটা গেয়েছি। দুই লাইন শুনি না এই গানটা প্লিজ। গানটি লিখেছেন কবি বকুল ভাই, সুর শওকত আলী ইমন ভাইয়ের, সুবিবাহ ছবির দেবাশিস দার। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো, দুপা বাড়াতে, থাকো আমারই পাশে, ও স্বপ্ন ওড়ায় আকাশে। কনসার্ট মানেই হচ্ছে ভক্তদের পাগলামি। তো মুহিন খান যখন শিল্পী ছিলেন না, তখন কনসার্টে গিয়ে গান শুনতে গিয়ে মানে সর্বোচ্চ কি পাগলামি করা হয়েছে বা দেখা হয়েছে, সেটা যদি জানতে চাই। পাগলামি তো অনেক ধরনের আছে, পাগলামি অনেক ধরনের। এমন আমার দেশের বাড়ি পাবনা, যেহেতু ঈশ্বরদী একটা 100 বছর পূর্তি একটা স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার স্কুলে তখন তো আর গানের ক্যারিয়ার শুরু হয়নি, দর্শক হিসেবে যাওয়া। না না না, আচ্ছা দর্শক হিসেবে যাওয়া, হ্যাঁ আমি সেটা বলছি। দর্শক হিসেবে যাওয়ার কথা যদি বলি, তাহলে পরে আমি রাজশাহীর একটা কনসার্টের কথা বলবো। এটা সেই স্টেডিয়ামে, এটা 2000 সাল পরবর্তী একটা অনুষ্ঠান, যেখানে জেমস ভাই গিয়েছিলেন, বাচ্চু ভাই গিয়েছিলেন, আমাদের বিপ্লব ভাই গিয়েছিলেন, মানে আমাদের লোকাল ব্যান্ড ছিল, আমরা তখন লোকাল ব্যান্ড করতাম, আমরাও পারফর্ম করেছি স্টেজে, অন স্টেজ তাদেরকে দেখছি। এত পরিমাণ ক্রাউড ছিল, এবং মানুষ টিকিট নিয়েও শুধু যে যাচ্ছে তা না, এবং মানে আননেসেসারিলি মানুষ হুমড়ে খেয়ে তাদের সামনে যাচ্ছে, এবং বাচ্চু ভাইয়ের গান শোনার জন্য, জেমস ভাইয়ের গান শোনার জন্য। আমিও দর্শকের মতো তাদের গান শুনছি, এবং সত্যি কথা না, কখনো সেইখানে অশ্লীলতা দেখিনি। সবাই সুন্দর মজা করে, নাচানাচি করে, গান শেষ করে, মানে উদযাপন করে গানের আয়োজনটা। এবং আমি আমাদের রিয়েলিটি শো এর একটা কথা বলি, 2005 প্রথম রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান, তখন কিন্তু আমি মার্কেট অ্যাক্সেসে একটা পার্ট টাইম জব করতাম। 2006-এ আমি কিন্তু পার্টিসিপেন্ট ছিলাম। 2005 ব্যাচ যখন রাজশাহীতে স্টেডিয়ামে শো করতে গেল, মানুষজন গালিগালাজ করতেছে, স্টেজে ঢুকতে পারতেছে না বলে, মানে টিকিট সোল্ড আউট, ভিতরে যেতে পারছে না, এবং হিউজ ক্রাউড ছিল। এক পর্যায়ে দরজা ভেঙে গেল, খুলে দেওয়া হলো স্টেডিয়াম, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান দেখলেন, কোনো বিশৃঙ্খলা ছিল না। তবে আমার কাছে এটা মজাই লাগে যে কনসার্টের মানে আয়োজন হলে কোনো না কোনো সাইডের গেট ভেঙে যাবেই, দর্শক এটা দেখতে আমার কাছে বেশ ফানিও লাগে, মজাও লাগে। লোকজনের ভালোবাসার একটা প্রতিফল ছিল। তো আমি আমার চোখে ভালোটাই দেখেছি, খারাপটাও দেখেছি। কিরকম? বিগত সরকারের আমলে ফ্যাসিবাদের সময় দেখলাম নওগাঁতে আত্রায় একটা অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ, এটাও হয়েছে। তো আমি বলছি কি, মানুষের আসলে এমনটা না হওয়া উচিত না, একদমই হওয়া উচিত না। হ্যাঁ, আচ্ছা আমি যদি জানতে চাই যে মানে এরকম কি কখনো হয়েছে ক্যারিয়ারে গানটা গাওয়ার কথা ছিল তোমার, কিন্তু তুমিও জানো তোমার এই গানটা গাওয়ার কথা, বাট শেষ মুহূর্তে গিয়ে দেখলে যে এই গানটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে? না, এরকম হয়নি, কারণ আল্লাহর রহমতে আমাকে যেসব মিউজিক ডিরেক্টররা গান গাইয়েছেন, আমাকে টার্গেট করেই কাজ করেছেন, এবং সেই লক্ষ্যেই কাজ করেছে এখন পর্যন্ত। একটু নতুন কাজের আপডেট শুনতে চাই। সম্ভবত আমি যদি ভুল না করি, 2টো গানে নতুন কণ্ঠ দেওয়াও হয়েছে দেখলাম। আর আপকামিং কি কাজ আছে? একটু সিনেমার কাজগুলো এখন একটু বলা যায় চলমান, এখনো হয়নি, কাজ চলছে। রাশিদ পলাশের ময়ূরাক্ষীর পরে আমরা পদ্মাপুরাণের পরে বেশ কয়েকটা কাজ করেছি, এটা আনরিলিজড অবস্থায় আছে। আর
অডিও কাজগুলো হচ্ছে, লাইট এন্টারটেনমেন্ট, আমাদের রঙ্গন মিউজিক, এগুলোর ব্যানারে বেশ কিছু কাজ করছি। আমার মূলত যে কাজগুলো শেষ হয়েছে সেগুলো প্রায় সুর সঙ্গীত আয়োজনের, প্রায় 4 শতাধিক গান যেগুলো রিলিজ হচ্ছে। আর আমার নিজের চ্যানেলটার জন্য কাজ করছে এবার, মানে বিগত যত বাধা ছিল সেগুলোকে একটু অতিক্রম করার চেষ্টা করছি। কারণ আমার টার্গেট ছিল যে 2026-27-এ আমার সব মিলিয়ে 50-এরও অধিক গান রিলিজ হবে। গানগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে লিজা আমার সঙ্গে একটা ডুয়েট গান করলো। আমার সঙ্গে যারা কাজ করতেন বা করছেন এখনো নিয়মিত, যেসব ছেলে মেয়েরা কাজ করেছেন তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি আমার চ্যানেলটা নিয়ে। কারণ কিছু গান থেকে গেছে আমার, যেগুলো আমি রিলিজ করতে পারিনি। আমারও ভালো লাগা ভালোবাসার কিছু গান আছে। তার মানে অনেকগুলো গান কিন্তু পাচ্ছি। অনেক 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 গান, যেরকম আমি যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটা গান গেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, মহানবী না এলে, একটা সুন্দর গান, অসাধারণ একটা গান, অনুরূপদার লেখা, এটাও রিলিজ করলাম। এই তো চলছে। দারুণ। সপ্তাহখানেক পরেই কিন্তু অমর নায়ক সালমান শাহর 30তম মৃত্যুবার্ষিকী। যদি জানতে চাই যে নিজের গাওয়া কোনো গান যদি তার লিপে থাকতো, তাহলে কোন গানটা মানে তুমি উইশ করতে? কলিজায় কলিজায় লাগে রে, মানে আসলে উনি ওই রকমই মানুষ। আমার কেন যেন মনে হচ্ছে এটা করতে বলবো। কেন? কারণ আমরা মানে 80s 90s এর যারা ছেলে মেয়ে, যেহেতু উনি 96 সালে মারা গেছেন, তো বেসিক্যালি উনি এখনো আমাদের ওই সময়ের মনে কিন্তু থেকে গেছেন। 90-এর দশকে আমার মনে আছে সিনেমা দেখতে গেলে সালমান শাহর সিনেমায় দেখতে, মানে উনি দেখতে একটা যাওয়া হতো। আবেগ, উনি একটা সিনেমার জায়গা, এবং একটা জায়গা। অল্প এই সময়ে উনি যা তৈরি করে গেছেন, এটা আসলে এখন পর্যন্ত আমাদেরকে নাড়া দেয়, এটা সত্য কথা। আমরা এখনো, আমি আমার দৃষ্টিতে দেখি নাই যে এরকম। ওনার পরে আমার কিছু সিনেমা ভালো লেগেছে মান্না ভাইয়ের, সত্য কথা। তারপরে জসিম ভাইয়ের কিছু সিনেমা ভালো লাগতো, রাজ্জাক সাহেবের কিছু সিনেমা ভালো লাগতো, মানে উনাকে দেখার পরে। যদিও উনি, রাজ্জাক সাহেব অনেক আগের হিরো, বাট তাকে দেখে বলা যায় যে কিছু একটা জেনারেশন মানুষকে তৈরি করতে, যে না এরা ভালো ভালো সিনেমার কাজ করেন, এদের সিনেমা দেখা উচিত। সালমান শাহর কথা যেহেতু বলছিলাম, তার 27 সিনেমার মানে প্রায় অনেকগুলো গানই কিন্তু জনপ্রিয়। সেই জায়গা থেকে যদি সুযোগ আসে, কোন গানটা গাইতে চাইবে? আমি টুকটুক করে মাঝে মাঝে গাই, কোনো না কোনো স্টেজে গাওয়া হয়। বেশ কিছু গানের মধ্যে আমার ভালো লাগার একটা গান, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ওকে, এই গানটার সাথেই শেষ করব আজকের আয়োজন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমিও অনেক ভালো থেকো, আগামীর কাজের জন্য শুভকামনা। শেষ করছি আজকে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন, অবশ্যই তোমার গাওয়া গানের সাথে। প্লিজ। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলেরে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে।